ইতিহাস জুড়ে সাম্রাজ্য গড়ে উঠেছে এবং ধ্বংস হয়েছে, কিন্তু শক্তিশালী শাসকেরা শুধু তাদের শক্তি দিয়েই সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেনি, বরং তারা প্রতারণার কৌশলও খুব সুন্দর করে আয়ত্ত করেছিল। অনুমান করেন তো তাদের আসলে গোপন অস্ত্রটা কি ছিল? তাদের অস্ত্র ছিল বিভাজন এবং শাসন, ইংরেজিতে ডিভাইড অ্যান্ড রুল। আজকে এই বিভাজন এবং শাসন বা ডিভাইড অ্যান্ড রুল নিয়ে একটু কথা বলবো। ডিভাইড অ্যান্ড রুল এটা একটা খুবই পরিচিত একটা স্ট্র্যাটেজি বা কৌশল, যেটা অতীতে অনেক বছর ধরে, বহু বহু বছর ধরে আসলে মানুষকে নিয়ন্ত্রণ রাখার জন্য একটা কৌশল হিসেবে কাজ করে আসছে। শাসক, উপনিবেশকেরা এবং নেতারা এই কৌশলটা ব্যবহার করেছেন বা করেন আসলে বিরোধী দলদের দুর্বল করার জন্য, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাদের ঐক্যটাকে নষ্ট করার জন্য, বা বিরোধীদের যারা বিরোধী আছেন তাদের ঐক্যটাকে নষ্ট করার জন্য। এই গল্পটা থেকে আসলে আপনারা জানতে পারবেন যে শাসকেরা কিভাবে আসলে ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করে জনগণের মাঝে অর্থনৈতিক, সামাজিক এবং বিভিন্ন ধরনের পার্থক্য তৈরি করে, একটা দূরত্ব তৈরি করে, এবং বিভিন্নভাবে ভাগ করে বা ডিভাইড করে, এবং তাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। শাসকেরা এই ডিভাইড অ্যান্ড রুল কৌশল দিয়ে আসলে চেষ্টা করে মানুষের মধ্যে দ্বন্দ্ব, অবিশ্বাস ইত্যাদি বৃদ্ধি করার মাধ্যমে যেন মানুষের ঐক্য কখনোই তৈরি করতে না পারে, বা ঐক্যটাকে ধ্বংস করার সর্বোচ্চ চেষ্টাটা সাধারণত তারা করে থাকে। কৌশলটা কিন্তু খুবই সহজ কিন্তু মারাত্মক কৌশল। সেটা কি? সেটা হচ্ছে মানুষকে বিভক্ত করো যেন তারা কোনোভাবে ঐক্যবদ্ধ হইতে না পারে বা ইউনিটি হতে না পারে, এবং মূল কথাটা হচ্ছে তাদেরকে তাদের নিজেদের মধ্যেই লড়াইয়ে ব্যস্ত রাখো যেন তারা আসল শত্রুকে চিনতেই না পারে। রোমানরা এই কৌশলটা সম্পর্কে খুব ভালো করে জানতো, কারণ যখন রোমানদের সাম্রাজ্য বড় হতে লাগলো তখন তাদের দুশ্চিন্তাও বাড়তে লাগলো যে এত বড় সাম্রাজ্য কন্ট্রোল করব কিভাবে। তখন তারা চিন্তা করতে করতে বের করলো যে ডিভাইড অ্যান্ড রুল এই কৌশলটা প্রয়োগ করা যেতে পারে। সেটা কিরকম? তারা প্রতিবেশীদের শত্রুতে পরিণত করে তাদেরকে যেন কন্ট্রোল করা যায় এরকম একটা স্ট্র্যাটেজি নিল। তো কিছু জাতিকে তারা ক্ষমতা দিল এবং বাকিদেরকে শোষণ করতে দিল। এতে যেটা হলো যে তারা নিজেরা নিজেরা মারামারি করতে থাকলো, এবং তারা মূল শত্রুকে আসলে চিনতেই পারলো না। ফলে যেটা হলো যে রোমান যে সেন্ট্রাল বা কেন্দ্র, তার হাতে কর্তৃত্বটা সবসময় ঠিকঠাক ভাবেই ছিল, বা নিয়ন্ত্রণটা ঠিকঠাক ভাবেই ছিল। রোমানরা এই ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজির মাধ্যমে এটা নিশ্চিত করলো যে কেউ যেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারে বা তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারে। আমরা কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব দেখি যে কেউ কাউকে দেখতে পারে না, দুইজনের মধ্যে মারামারি। আর রিসেন্ট সময়ে তো যুদ্ধ লেগে যায় যায় একটা অবস্থা, এমনকি যুদ্ধ কিছু অংশে লেগেও গিয়েছিল। তো এই যে দ্বন্দ্ব ভারত এবং পাকিস্তান, এর মূলও কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল। ওই 1800 শতকে ব্রিটিশরা এই ডিভাইড অ্যান্ড রুল এই কৌশলটা প্রয়োগ করেছিল বর্ষে, বা এই ভারত মহাবর্ষে আর কি। ব্রিটিশরা যখন এই ভারত শাসন করতে আসলো তখন তারা দেখলো যে এখানে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিরাট একটা ইমোশনাল সমস্যা আছে। তারা এই ইমোশনাল সমস্যাটাকে কাজে লাগিয়ে তারা আসলে পুরো জিনিসটাকে, পুরো ভারতটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো। তখন তো আসলে এই পাকিস্তান, বাংলাদেশ এগুলো আলাদা ছিল না, ভারতই ছিল। তো ওই ভারত যে পুরো সাম্রাজ্য সেটাকে তারা কন্ট্রোল করতে চাইলো। তারা স্ট্র্যাটেজি হিসেবে ডিভাইড অ্যান্ড রুলকে প্রয়োগ করলো। তো মুসলমানদের আলাদা করে ফেললো, হিন্দুদের আলাদা করে ফেললো। তো হিন্দু এবং মুসলমান দুই জনের মধ্যে সবসময় মারামারির মধ্যে লেগে থাকতো বা লেগে থাকতে লাগলো। ফলে নিজেদের মধ্যে আর ইউনিটি থাকলো না। ফলে যেটা হলো, তারা মুসলমান হিন্দু দুজনের মধ্যে মারামারি করতে থাকলো, আর ওই দিক দিয়ে ব্রিটিশরা পুরো ভারতটাকে কন্ট্রোল করে ফেললো। এবং ভারতবর্ষের লোকজন যতদিনে বুঝতে পারলো যে আসলে তারা এই মুসলমান, হিন্দু মুসলমানের যে এই মারামারির যে একটা ট্র্যাপ, এটা যতদিনে বুঝলো ততদিনে মনে করেন যে ব্রিটিশরা পুরা ভারতবর্ষ দখল করে ফেলছে। ইনফ্যাক্ট তাদের জমি, সম্পদ, ইনফ্যাক্ট ভবিষ্যৎ পর্যন্ত দখল করে ফেলছে। মানে কিরকম? সেটা হচ্ছে পরবর্তী 200 বছর সবাই কিন্তু, মানে এই পুরো ভারতবর্ষ কিন্তু এই ব্রিটিশ শাসনের অধীনে চলে গেল। ব্রিটিশরা অনায়াসে 200 বছর এই ভারতবর্ষ নিয়ন্ত্রণ করেছে, একদম শোষণ করেছে। এটা একমাত্র পারছে এই ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজির মাধ্যমে বা কারণে। আজকে এখন কিন্তু সেই ব্রিটিশ শাসন আর নেই, কিন্তু ওই যে ব্রিটিশরা যে দ্বন্দ্বটা লাগিয়ে দিয়ে গিয়েছিল হিন্দু এবং মুসলমানের মধ্যে, ওইটা কিন্তু আজকেও এখনো আছে। ভারত ভেঙে পাকিস্তান, এবং পাকিস্তান ভেঙে এখন বাংলাদেশ। যদিও এই দেশ ভাগ ভাগ হয়ে গেছে, কিন্তু দ্বন্দ্ব কিন্তু শেষ হয় নাই। ওই ডিভাইড অ্যান্ড রুলের যে
প্রভাব মানে দেখেন সেইটা কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। আর এই ডিভাইড অ্যান্ড রুলের যে কৌশলটা, এটা কিন্তু শুধু যে অতীতে ব্যবহার হতো এরকম না, বর্তমানে এই আধুনিক যুগে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কর্পোরেশন, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন শাসক, বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকজন যারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাখতে চায়, তারা কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজিটা সবসময় প্রয়োগ করতে থাকে। কেন? কারণ এটা করলে তাদের এগেনস্টে কেউ ইউনিটি করতে পারবে না বা ঐক্যবদ্ধ হতে পারবে না। সবাইকে কোনো না কোনো ভাবে তারা ডিভাইড করে রাখে, কোনো না কোনো ওয়েতে। মানে মানুষের যেখানে দুর্বলতা পায় সেই দুর্বলতাকে তারা কাজে লাগিয়ে দেখা যায় যে তারা একটা ডিভাইড করে রাখে সবার মধ্যে। আর আমরা যেহেতু এই এত ডিটেল ব্যাপারটা বুঝতে পারি না, ফলে আমরা নিজেদের মধ্যেই দেখা যায় যে দ্বন্দ্বের মাঝখানে লেগে থাকি সব সময়। আর আপনি হয়তো ভালো করে খেয়াল করে দেখবেন যে আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মূল কন্ট্রোলটা কিন্তু ওই হাতে গোনা কয়েকজন হাতে থেকে যায় সবসময়, বা হাতে গোনা কয়েকজন তাদের সবকিছুর মূল কন্ট্রোলটা রাখে তাদের হাতে বা কন্ট্রোল করে। তবে শাসকেরা কিন্তু একটা জিনিস খুবই ভয় পায়, সেটা হচ্ছে ইউনিটি বা ঐক্য। তারা এটা মারাত্মক ভয় পায়, কারণ তারা জানে মানুষ যখন সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে যায় বা ইউনিটিতে চলে আসে, তখন আসলে ওই মানুষদের আর কন্ট্রোল করা যায় না। এটা অতীতে যেমন হয়েছে আমরা রিসেন্ট সময়েও দেখেছি, এবং এটাই সত্য যে মানুষ যখন সকল বিভেদ ভুলে সবাই এক ঐক্যতে পৌঁছে যায়, তখন আর শাসকরা এই ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজিটা প্রয়োগ করতে পারে না। তখন অ্যাকচুয়ালি মানুষ অপরাধের বিরুদ্ধে বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, এবং তাদেরকে আর কখনো পরাজিত করা যায় না। এবং শাসকরা এই ঐক্যটাকেই ভয় পায়, কারণ মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তখন আর এই ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজি প্রয়োগ করে কিছু করা যায় না, আর মানুষকে কন্ট্রোল করা যায় না। ডিভাইড অ্যান্ড রুলের প্রভাব এবং মানুষের ঐক্যবদ্ধ থাকলে যে আসলে সকল বিপদকে খুব সহজেই দূর করা যায় বা সমস্যাকে সলভ করা যায়, এটা অতীতে অনেক অনেকবার প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণিত হয়েছে, এবং এটা রিসেন্ট সময়েও আমরা দেখেছি। তো এখানে আমাদের শিক্ষাটা হচ্ছে যে আমরা এখান থেকে কি শিখবো? আমরা কি ঐক্যবদ্ধ থাকার ব্যাপারটাকে গুরুত্ব দিব, নাকি ডিভাইড অ্যান্ড রুল ওই যারা আমাদেরকে কন্ট্রোল করতে চায় তাদের তাদের ওই মন ভোলানো ছল ছাতুরি কৌশলপূর্ণ ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজির খপ্পরে পরে আমরা আমাদের নিজেদের সাথে নিজেরা দ্বন্দ্ব করব? এটা আসলে আমাদের নিজেদের উপরেই নির্ভর করে। আমরা যদি এটা বুঝতে পারি যে আমরা আসলে ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজির খপ্পরে পড়েছি, এবং সেটা ভুলে আমরা যদি বিভিন্ন বিভেদ ভুলে আমরা যদি ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, তাহলে যে কোনো অন্যায়, যে কোনো বাজে পরিস্থিতি বা যে কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থাকে আমরা সহজেই দূর করতে পারবো। ইউনিটি সবসময় একটা পাওয়ার, এবং যারা ঐক্যবদ্ধ থাকে তারা সবসময় শক্তিশালী। এটা অতীতেও অনেকবার প্রমাণিত হয়েছে এবং সবসময় হচ্ছে। আমার বিশ্বাস যে আমরা মানে আমরা এই দ্বন্দ্ব নিজেদের মধ্যে নিজেরা অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় দ্বন্দ্বগুলো ভুলে আমরা আসলে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকব, এবং মন্দকে বর্জন করে আমরা ভালোর পথে চলার চেষ্টা করব, ভালোর দিকে এগিয়ে যাব, যেন আমরা সবাই ভালো থাকি এবং শান্তিতে থাকতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তো এই গল্প থেকে বা এই গল্পটা আপনার আসলে কেমন লাগলো, বা এই গল্প থেকে আপনি আসলে কি বুঝতে পারলেন, বা আপনার কোনো সাজেশন বা আপনার কি মনে হয়, আপনি আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে এই ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করে। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।